নমস্কার। পাঁচ মিশেলির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় দিল্লি ভোটের ফল এবং আপের ভবিষ্যৎ। দিল্লি ভোটের ফল সবারই জানা হয়ে গেছে, কিন্তু এর সুদূরপ্রসারী প্রভাব কী হতে পারে তাই নিয়েই এখন আলোচনা, তর্ক বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে আপের ভবিষ্যৎ কী হবে তাই নিয়েই বেশি আলোচনা হচ্ছে। তাই হওয়ার কথা, হওয়া উচিত। কারণ গণতন্ত্রে শক্তিশালী বিরোধী না থাকলে দেশের সংবিধান এবং সাধারণ মানুষের সমস্ত অধিকার বিপন্ন হয়ে পড়ে। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির অস্তিত্ব সংকটে পড়ে যায়। গত 10 বছরে এই অভিযোগ বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে বারে বারে উঠেছে। বিরোধী শক্তি দুর্বল হলে ক্ষমতাসীন দল আরও বেশি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে, তাতে আর সন্দেহ কোথায়। দিল্লি ভোটের ফলে এখন সেই প্রশ্নই আবার বড় হয়ে দেখা দিচ্ছে। তাই প্রশ্ন হলো, কেন এমন হলো? এমন কি হওয়ার কথা ছিল? ভোটের ফল কিন্তু বলছে একটু রাজনৈতিক দূরদর্শিতা দেখালে এই ফল একেবারে অন্য রকম হতো। তাহলে এরকম হলো কেন? এই ফল এবং আপের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে দুটো খুব চালু প্রবাদ মাথায় আসছে। প্রথমেই যেটা মনে আসছে, অহংকারী পতনের কারণ। কেউ বা বলতে পারেন, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। দুটো কথারই মানে কিন্তু এক। আর এ দুটোই এখন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। যে কোনো রাজনৈতিক নেতার উচ্চাকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষাকে সবসময় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিচার করতে হয়। যে নেতা সেই কাজ যত সফলভাবে করতে পারেন, তিনি রাজনৈতিকভাবে ততই সফল হন। একথা বলতেই হচ্ছে, কেজরিওয়ালের উচ্চাকাঙ্ক্ষা তার বাস্তববোধকে ভুলিয়ে দিয়েছিল, অথবা বলা যায় বাস্তবকে তিনি মানতেই চাননি। তিনি মনে করেছিলেন সব কিছুই তাঁর ইচ্ছেতেই হবে। দিল্লির মানুষকে নিজের মর্জির গুলাম মনে করতে শুরু করেছিলেন। তিনি ধরেই নিয়েছিলেন দিল্লি তাঁর খাস তালুক। একই সঙ্গে কংগ্রেসকে কোনো রাজনৈতিক শক্তি বলে গুরুত্বই দিতে চাননি। সেখানে কংগ্রেস বা বিজেপি কাউকেই তিনি বিন্দুমাত্র গুরুত্ব দিতে রাজি ছিলেন না। অনেকেরই মনে থাকতে পারে অরবিন্দ কেজরিওয়ালের সেই দাম্ভিক উক্তি, যেখানে তিনি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে বলছেন তাকে হারাতে হলে আবার জন্ম নিতে হবে। मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते, दिल्ली के अंदर आम आदमी पार्टी को। आपको दूसरा जन्म लेना पड़ेगा, इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली में। নিজের দাম্ভিকতা এতই প্রবল হয়ে গিয়েছিল যে তিনি ভুলে গিয়েছিলেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এবং তার হাতে দেশের সব ক্ষমতা। দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান তাঁরই অঙ্গুলি হেলনে চলে। দেশের প্রধানমন্ত্রীকে যিনি এতটাই হীনবল বলে মনে করেন, তার নজরে 15 বছর দিল্লির ক্ষমতায় না থাকা এবং রাহুল গান্ধীর মতো নেতার নেতৃত্বাধীন কংগ্রেস সম্পর্কে কী ধারণা তা বুঝতে খুব বেশি বোধবুদ্ধির দরকার হয় না। সেই ধারণার ফলেই তিনি দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রশ্ন ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। দিল্লির ক্ষমতার স্বাদের ভাগ তিনি কংগ্রেসকে দিতে রাজি ছিলেন না। তার ফল কী হলো? নিজের কেন্দ্রেই হেরে গেলেন কেজরিওয়াল। তার হারের নেপথ্য কারণ সেই কংগ্রেসই। কংগ্রেসের সঙ্গে যদি আসন সমঝোতা কেজরিওয়াল করতেন, তাহলে শুধু নিজের নিউ দিল্লি কেন্দ্রেই নয়, পরিসংখ্যান বলছে অন্তত আরও 13টি আসন হারাতে হতো না আপকে। হারতে হতো না মনীষ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজের মতো নেতাদের। কেজরিওয়াল শুধু কংগ্রেস নয়, বিজেপিকেও খুব হালকাভাবে নিয়েছিলেন। তিনি ভাবতেই পারেননি যে দেশের বাজেটে মোদি দিল্লি জয়ের চাবিকাঠি লুকিয়ে রেখেছেন। যখন সেই চাবি মোদিজি সামনে আনলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। তখন কেজরিওয়ালের চারপাশে মিত্র বলে বিশেষ কেউ নেই, আছে শুধু তাঁর অহংবোধ। ফলে যা হওয়ার তাই হলো। ফের দিল্লি দখলের স্বপ্ন খুব তাড়াতাড়ি দুঃস্বপ্নে পরিণত হলো। এতক্ষণ কেজরিওয়ালের যত সমালোচনা করা হলো, এতটা করা বেশি হয়ে যাচ্ছে বলে যদি কেউ ভাবেন, তাহলে তিনি কিন্তু খুব ভুল ভাবছেন না। হ্যাঁ, ঠিক তাই। একথা বলছে ভোটের ফলাফল। দেখুন, কেজরিওয়াল এবং তার দল আপ হেরেছে ঠিকই, কিন্তু প্রবল ক্ষমতাশালী বিজেপি এবং তাদের হাতে থাকা সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের অসহযোগিতার পরেও দিল্লিতে 43.5% ভোট পেয়েছে আপ। আর যে কংগ্রেসকে তিনি ধর্তব্যের মধ্যেই আনেননি, তারা পেয়েছে 6.36% ভোট।
আর 27 বছর পর দিল্লি জয়ের স্বাদ পাওয়া মোদিজির বিজেপি পেয়েছে 45.81% ভোট। এই ভোটের হারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নিজের অহংকারের কত বড় মাসুল কেজরিওয়ালকে দিতে হলো। শুধু নিজে নয়, তিনি পুরো দলকে নিয়েই ডুবলেন। এরপরেও তিনি নিজেকে শুধরবেন কিনা তার সময়ই বলবে। তার আগে দিল্লি ভোটের ফলের আর কিছু কথা বলা দরকার। দিল্লিতে এসসিদের জন্য সংরক্ষিত 12টি আসনের 8টি কিন্তু আম আদমি পার্টি জিতেছে। সংখ্যালঘু অধ্যুষিত দিল্লির 7টি আসনের মধ্যে 6টিতে তারা জিতেছে। চাঁদনি চক, মতিয়ামহল, সেলিমপুর, বাবরপুর, ওকলার মতো আসনে তারা জিতেছে। ফলে গরিব মানুষ এবং এসসি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আপই পেয়েছে। তা সত্ত্বেও শেষ হাসি তারা হাসতে পারল না, কারণ শুধু পাটিগণিত দিয়ে ভোট জেতা যায় না, তার সঙ্গে লাগে রসায়ন। শুধু পাটিগণিত দিয়ে যদি ভোটে জেতা সম্ভব হতো, তাহলে উত্তরপ্রদেশে বুয়া ভাতিজার জোট বিজেপিকে হারাতে পারত। তা হয়নি, কারণ অখিলেশ যাদব আর মায়াবতীর সেই জোটে পাটিগণিত তো ছিল, কিন্তু ছিল না রসায়ন। অর্থাৎ দুদলের সমর্থকরা মন থেকে তা মেনে নিতে পারেননি। সেই একই সমস্যায় ভুগতে হচ্ছে এ রাজ্যের বাম ও কংগ্রেসকে। ওপরতলার নেতারা টেবিলে বসে দুই দলের জোট করে ফেললেও তা মানুষের কাছে পৌঁছচ্ছে না। তাই ভোট বাক্সে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে ভোট রাজনীতিতে পাটিগণিতের সঙ্গে রসায়নও খুব জরুরি। দিল্লিতে আপের সঙ্গে কারুর জোট ছিল না, তাহলে পাটিগণিতের কথা উঠল কেন? উঠল এই কারণে, ভোটে জেতার জন্যে অনেক সময় পাটিগণিতের দরকার হয়। দিল্লিতে কংগ্রেস একা লড়ার জন্যে ইন্ডিয়া জোটের অন্য শরিক দলের সমালোচনা তাদের শুনতে হচ্ছে। কংগ্রেসকে জোট শরিকদের দোষারোপের মাঝেই চাপা পড়ে যাচ্ছে কিন্তু ইন্ডিয়া জোটের অন্য শরিক বামেদেরও দিল্লি ভোটে লড়ার বিষয়টি। বামেরা 6টি আসনে লড়াই করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু জোট ধর্ম পালন না করার অভিযোগ উঠছে না। ভোটে লড়লেও তারা নোটার চেয়েও কম ভোট পেয়েছে। দিল্লিতে এবার নোটায় ভোট পড়েছে 0.57%। সিপিএম 2টি আসনে লড়ে পেয়েছে 0.01% ভোট, আর সিপিআইয়ের অবস্থাও তথৈবচ। দিল্লি ভোটে কংগ্রেসের লড়া এবং তাদের প্রাপ্তি নিয়ে অন্য কোনো পর্বে নিশ্চয়ই আলোচনা হবে। আজ আপের দিকেই বরং একটু বেশি নজর দেওয়া দরকার। যাই হোক, ফল তো বেরোলো, এখন তাহলে কি হবে? খুব চট করে বলতে গেলে বলতে হয় অনেক কিছুই হতে পারে। তার ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গেছে। দিল্লি প্রশাসনে শীর্ষ স্তরে নির্দেশ এসে গিয়েছে সচিবালয় থেকে কোনো নথি সরানো যাবে না। তার অর্থ, যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছিল তা নিয়ে আবার নতুন করে তদন্ত শুরু হতে পারে, অথবা সেগুলি শুধুই কেজরির দল ভাঙার কাজে ব্যবহার করা হবে, যেমন হয়েছিল মহারাষ্ট্রে। পাঞ্জাবে দলের মধ্যেই সমস্যায় রয়েছে আপ। ফলে সে রাজ্যে সরকারের ওপর এখন অনেক চাপ বাড়বে, কারণ ভোটের আগে তাদের দেওয়া একাধিক প্রতিশ্রুতি পালন করা হয়নি বলে অভিযোগ উঠছে। 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিতে গিয়ে সরকারের ওপর বিপুল আর্থিক বোঝা চাপছে, যা সামলানো মান সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। আপের পরিকল্পনা ছিল গোয়া এবং গুজরাতে দলের সম্প্রসারণ করা। দিল্লি হারার পর সেই চেষ্টাও কিছুটা ধাক্কা খাবে। সেই সঙ্গে 2023 সালে আম আদমি পার্টি সর্বভারতীয় দলের মর্যাদা পায়। তা এখন থাকবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হচ্ছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, যেমন স্থায়ী শত্রু বা মিত্রও হয় না। রাজনীতিকরা যদি ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের পরবর্তী রণনীতি তৈরি করেন, তাহলে খাদের কিনারা থেকেও ফিরে আসা যায়। কিন্তু প্রশ্ন হলো, তা করার মানসিকতা আছে কিনা? কেজরিওয়াল কি নিজের সমস্ত অহংবোধ ঝেড়ে ফেলে নতুন করে শুরু করতে পারবেন? যেমন গত লোকসভা ভোটের পর নিজেকে শুধরে বা নিয়ন্ত্রণ করে নিয়েছিলেন নরেন্দ্র মোদী, যদিও তার পেছনে ছিল সংঘ পরিবারের চাপ। তার ফলও পেয়েছেন। লোকসভা ভোটের বিপর্যয় কাটিয়ে হরিয়ানা এবং মহারাষ্ট্রে জয় হাসিল করেছিলেন মোদী। একথা উল্লেখ করার কারণ একটাই, যে বেশি ভাবতে বা অতীতে যেতে হবে না। দেশের সাম্প্রতিক রাজনীতিতেই পিছিয়ে পড়েও সামনে আসার নজির রয়েছে। বিজেপি দিল্লিতে জেতার পর দলের বড়, মেজো, সেজো, ছোট নেতারা এই জয়কে মোদির জয় বলে ঢাক বাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তা দল তাঁদের, নেতাও তাঁদের, সে কাজ করার অধিকারও তাঁদেরই। কিন্তু তাঁদের কাছে একটাই প্রশ্ন, আজ দিল্লি জয়ের কাণ্ডারি হিসেবে মোদিজিকে তুলে ধরছেন, তা ভালো কথা। সেই সঙ্গে একথাও বুক ঠুকে বলুন না, গত 10 বছরে দিল্লির কুর্সি দখল করতে না পারার দায়ও আদরণীয় মোদিজির। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন,
লাইক শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।